হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা তোমাদের যে গ্রুপ ডি এবং এনটিপিসি 7 দিনের কোর্সটা করাচ্ছি, আজকে তার 6 নম্বর ডে, অর্থাৎ 6 নম্বর দিন আমাদের আজ চলছে। আর ফিজিক্স আমরা স্টার্ট করেছি। ফিজিক্সের আমরা তোমাদেরকে পুরো সিলেবাস ধরে করাচ্ছি। আজকে আমরা যেটা করাবো কনসেপ্ট অফ ফোর্স। এর আগের দিন আমরা নিউটনস ল অফ মোশন যেগুলো রয়েছে সেই রিলেটেড সম্পূর্ণ আলোচনা করেছি। আর আজকে তোমাদেরকে এই ক্লাস করানোর পর এমসিকিউ কিছু সলভ করাবো। এর পরের দিনও যখন ক্লাস করাবো, এরপর থেকে প্রত্যেক দিন ক্লাসের সঙ্গে সঙ্গে এমসিকিউ আমরা সলভ করিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেক দিন যখনই ক্লাস হবে সঙ্গে সঙ্গে তাদের এমসিকিউ যেগুলো এক্সামে এসে থাকে সেই এমসিকিউগুলো আমরা তোমাদেরকে সলভ করিয়ে দেবো। তো দেখো, আমাদের এই কোর্সটা যেহেতু ফ্রি রয়েছে, আর যারা যারা আমাদের সাথে মেম্বারশিপ নিয়েছো অলরেডি, আর যারা এখনও নিতে পারোনি, যাদের বা নেওনি, যারা নিতে চাও তারা অবশ্যই নিচে জয়েন বাটন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা মেম্বারশিপ নিয়ে নেবে, বা নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারো। আর যদি কোনো রকম মেম্বারশিপ নিতে প্রবলেম হয় পেমেন্টে, তাহলে গ্রুপে আমাদের যোগ হয়ে যাবে। সেই গ্রুপে যারা যারা নিয়েছে মেম্বারশিপ তাদের সাথে যোগাযোগ করবে, তারা তোমাদেরকে বলে দেবে যে কীভাবে তারা মেম্বারশিপ নিয়েছে। ঠিক আছে, তো দেখো আমাদের আজকের এই কোর্সে আমরা আলোচনা করব কি, আজকের ক্লাসে আমরা কনসেপ্ট অফ ফোর্স বা বলের ধারণা, ঠিক আছে, একদম পুরো ডিটেলসে আলোচনা করব। তোমাদের সঙ্গে এমসিকিউ যেগুলো রয়েছে সেই এমসিকিউগুলো আমরা আলোচনা করব যে কী ধরনের প্রশ্ন আমাদের এক্সামে আসে। তো চলো চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। আর যারা আজকে সকালের ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ আমাদের ম্যাথ এবং রিজনিংয়ের যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ সেই ক্লাসগুলোতে আমরা প্রত্যেক দিন কিন্তু তোমাদের নতুন ভিডিও দিই, সঙ্গে আমরা তাদের সলভ করাই যে কী ধরনের প্রশ্ন আসে এক্সামে সব কিছু। আর জেনারেল সায়েন্সের এখন ক্লাস চলছে, সকাল 7টায় আমাদের কি অঙ্ক থাকছে, আর 8টায় থাকছে রিজনিং, আর সন্ধ্যা 5টায় থাকছে আমাদের জেনারেল সায়েন্স। ঠিক আছে, তো চলো দেখে নিই আমাদের কী রয়েছে। আমাদের ক্লাসটা আজকে আমরা সম্পূর্ণ দেখে নিই। আমাদের কী রয়েছে আজকে, কনসেপ্ট অফ ফোর্স। ঠিক আছে, আমরা কী নিয়ে আলোচনা করব আজ, কনসেপ্ট অফ ফোর্স যেটা রয়েছে এই কনসেপ্ট অফ ফোর্স নিয়ে আমরা আলোচনা করব, বা বলের ধারণা। অ্যাকচুয়ালি বলের ধারণা কী, দেখো বল কি আমরা কি দেখেছিলাম, আমরা নিউটনের প্রথম সূত্র যখন পড়েছিলাম ফার্স্ট লয়ে, তখন আমরা পড়েছিলাম কি বাহ্যিক যা আমরা কোনো একটা বাহ্যিক একটা প্রভাব না থাকলে, যার যদি আমরা বাহ্যিক কোনো বল বা কিছু আমরা যদি প্রয়োগ না করি, তাহলে কোনো স্থির বস্তু সর্বদা কী হয়ে যায়, স্থির বস্তু সর্বদা স্থির থাকে, আর যেই বস্তু সমবেগে গতিশীল সে গতিশীলই থেকে যায়। অর্থাৎ বাইরে থেকে যা প্রয়োগ করে এই বস্তুর, গতিশীল বস্তুর অবস্থান আর স্থির বস্তুর অবস্থান, অর্থাৎ তাদের পজিশন যেটা রয়েছে বা তাদের অবস্থান রয়েছে বা তাদের যেই অবস্থায় তারা রয়েছে সেটা চেঞ্জ আমরা করি, যা প্রয়োগ করি সেইটাকে অ্যাকচুয়ালি কী বলা হয়, বল। অর্থাৎ যা প্রয়োগ করলে স্থির বস্তু স্থির থাকবে না আর গতিশীল বস্তু গতিশীল থাকবে না, যেই জিনিসটা দ্বারা সেইটাকে আমরা কি বলে থাকি, ওই বস্তুটি বল বলে থাকি। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রথম সূত্র থেকে আমরা কী পাই, বল। প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই। এই প্রশ্নটা কিন্তু এক্সামে দেয় যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা বা ডেফিনেশন অফ ফোর্স যেটা রয়েছে আমাদের, এই ডেফিনেশন অফ ফোর্স এইটা আমরা জানতে পারি। ঠিক আছে, অফ ফোর্স যেটা রয়েছে এটা আমরা জানতে পারি, বলের সংজ্ঞা। আর সেকেন্ড সূত্র যে আমাদের যেটা রয়েছে, নিউটনের দ্বিতীয় সূত্র আমরা কি দেখেছিলাম, যে ভরবেগের পরিবর্তনের হার সর্বদা কি বস্তুর উপর প্রযুক্ত বলের সমান। তাই তো, ভরবেগের পরিবর্তনের হার যেটা রয়েছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ দ্বিতীয়টা যেটা রয়েছে সেই দ্বিতীয়টা থেকে আমরা বলের পরিমাণ বা বলটাকে পরিমাপ করতে পারি। সেকেন্ডটা দিয়ে মেজারমেন্ট অফ, আমরা পরিমাপ বা মেজারমেন্ট করতে পারি যে কতটা বল এখানে ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে প্রথমটায় আমরা কি দেখলাম, ফার্স্ট লয়ে আমরা দেখেছি বলের সংজ্ঞা, আর সেকেন্ড সূত্রে আমরা দেখেছি কি বলের পরিমাপ। এগুলো কিন্তু এক্সামে দিয়ে থাকে, ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি, বলের সংজ্ঞা না বলের পরিমাপ, এরকম দিয়ে দেবে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে কি জানতে পারি, আমরা বলের পরিমাপ জানতে পারি, আর প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা জানতে পারি। ঠিক আছে, তো দেখো অ্যাকচুয়ালি দ্বিতীয় সূত্র যখন আমরা দেখেছি, সেই দ্বিতীয় সূত্রে আমরা কী দেখেছি, যে বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কি ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে কী হয়ে যায়, সমানুপাতিক হয়ে যায়। তাই তো, এবার সমানুপাতিক হয়ে যায় আমরা দেখেছি যে বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সঙ্গে হারের সঙ্গে সমান। তাহলে এফ ইজিক্যাল টু, বলকে আমরা কী দিয়ে লিখি, বলকে আমরা কী দিয়ে লিখি, এফ দিয়ে লিখি, এফ। তাই তো, আর ভরবেগকে কী লিখি, ভরবেগকে আমরা জেনারেলি পি দিয়ে লিখি। আর ভরবেগের পরিবর্তন ইজিক্যাল টু কী লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতি কী লিখতে পারি, ডিপি বাই ডিটি। এই ডিপি বাই ডিটি অ্যাকচুয়ালি কি, ডিপি বাই ডিটি, দেখো ডিপি মানে কি আমাদের ভরবেগের পরিবর্তন, বাই ডিটি মানে সময়ের পরিবর্তন। ঠিক আছে, ডিপি বাই ডিটি মানে হলো ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, ডি দেওয়া অ্যাকচুয়ালি কি, ডি এগুলো ডেরিভেটিভ। ঠিক আছে, অনেকে হয়তো জানো না ডেরিভেটিভ সম্বন্ধে, তো এইটুকু মনে রাখবে, এই ডি মানে হলো ডেরিভেটিভ। এটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, আমাদের যেই ডি, এই ডিটা বোঝাচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা যেমন ডিটি মানে হলো সময়ের পরিবর্তন, আর ডিপি মানে হলো ভরবেগের পরিবর্তন। কারণ পি ইকুয়াল টু আমরা কী জানি, পি জানি আমরা ভরবেগ। ঠিক আছে, আর টি কি সময়, তাহলে এফ সমানুপাতি আমাদের কী হয়, ডিপি বাই ডিটি।
যারা এটা বুঝতে পারবে না, দেখো অ্যাকচুয়ালি আমরা কী লিখতে পারি, এফকে যদি আমরা লিখি এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তন বলেছে, তাহলে ভরবেগের পরিবর্তন কি, এম যদি আমাদের ভর হয় তাহলে বেগ যদি আমাদের প্রথমে ইউ হয় আর পরে যদি আমাদের বেগ যদি ভি হয়, তাহলে ভরবেগের পরিবর্তন কী হবে, এম ভি মাইনাস এম ইউ বাই কী হয়ে যাবে, সময়, তাই তো, ভরবেগের পরিবর্তনের হার এইটা হলো, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে ভি কি, ভি হলো আমাদের কী হয়ে যাবে, অন্তিম বেগ যেটা রইলো অন্তিম বেগ, এগুলো তো আমরা আগেই আলোচনা করেছি, তাই তো। আর ইউ হলো আমাদের প্রাথমিক বেগ, ঠিক আছে, ইউ হলো আমাদের প্রাথমিক বেগ আর ভি হলো অন্তিম বেগ। তাহলে এফ সমানুপাতে আমরা কী পেলাম, এফ সমানুপাতে আমরা পেয়ে গেলাম এম ভি মাইনাস এম ইউ বাই টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন এর হার, ঠিক আছে। এই টি মানে কি, সময়ের সাপেক্ষে, তো তার মানে হার এইটা বোঝায়, ঠিক আছে, যে একক সময়ে কতটা পরিমাণ ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটাকে ভরবেগের পরিবর্তনের হার বলা হচ্ছে। তাহলে এই সমানুপাতি যদি আমরা তুলে দিই, তাহলে এই দেখো ভরবেগের পরিবর্তনের হার যেটা রয়েছে এটাকে আমরা কী লিখতে পারি, এম যদি কমন নিই এটাকে আমরা ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি তো। আর এই ভি মাইনাস ইউ বাই টি এইটাই অ্যাকচুয়ালি আমরা কি জানি, এইটা মানে আমরা জানি ত্বরণ, অর্থাৎ এই এইটাকে আমরা সম্পূর্ণ কী লিখতে পারি, এম ইন্টু এ লিখতে পারি, তাই তো। কারণ কি এইটাই ইজ ইকুয়াল টু, আমরা তো ত্বরণ জানি যে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়কে আমরা টি জানি, তাহলে আমরা এইটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, যে এফ সমানুপাতি আমাদের কি হতে পারে, এফ সমানুপাতি আমাদের হয়ে যায় কি এম, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। এবারে এই সমানুপাতি চিহ্ন তোলার জন্য কী হয়, আমরা একটা কনস্ট্যান্টকে আনি কে, এবার কে এর মান জেনারেলি আমরা 1 ধরে নিই, তাহলে কে এর মান যদি 1 ধরি তাহলে এফ ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, এম ইন্টু এ, অর্থাৎ এম মানে কি হলো ভর ইন্টু এ মানে হলো ত্বরণ। তাহলে বল ইজ ইকুয়াল টু আমরা কী পেলাম, বল ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ভর ইন্টু ত্বরণ। তাহলে বুঝতে পারলে যে কীভাবে বল আমাদের এলো, এটা বুঝতে পেরেছো প্রত্যেকে যে কীভাবে বল এলো। আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড ল থেকে আমরা বলের কি কতটা পরিমাণ বল সেটা আমরা এই সেকেন্ড ল থেকে জানতে পারলাম, আর প্রথম ল থেকে জানতে পেরেছিলাম, প্রথম সূত্র থেকে, যে বলের সংজ্ঞাটা কী, যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে স্থির রাখা যায় না, গতিশীল বস্তুকে গতিশীল রাখা যায় না, যা প্রয়োগ করলে সেটাকে বল বলা হয়, তাই তো। আর যদি প্রয়োগ না করি তাহলে কী হয়ে যাবে, বাহ্যিক ওই জিনিসটা প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে, তাই তো। আর দ্বিতীয়তে কি জানতে পারলাম, যে ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হলো বল, সেখান থেকে আমরা বলের মান বের করতে পারলাম, বল ইজ ইকুয়াল টু আমাদের কত চলে এলো, ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তাহলে বুঝতে পেরেছো যে কীভাবে আমাদের এটা এলো। তো চলো আমরা পরে চলে যাই। দেখো আমরা সম্পূর্ণ তোমাদেরকে এখানে বুঝিয়ে তারপরে তার যেই এমসিকিউগুলো এক্সামে আসে সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো। এবার দেখো আমাদের বলা হয় রেজাল্ট্যান্ট ফোর্স। রেজাল্ট্যান্ট ফোর্স বলতে আমরা কি বুঝি, ধরো কোনো একটা বস্তু এরকম রয়েছে, ধরো এই বস্তুটা আমাদের রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু, এই বস্তুটার উপর এই দিক থেকে ধরো আমাদের এফ বল প্রয়োগ করছে, আর এই উল্টো দিক থেকে আমাদের একই সোজাসুজি আমাদের আর একটা বল কি এফ আমাদের প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা বস্তুর এই দিকে বরাবর একটা এফ প্রয়োগ হচ্ছে, আবার এই দিক বরাবর একটা এফ প্রয়োগ হচ্ছে, তাহলে কী হয়ে যায়, রেজাল্ট্যান্ট ফোর্স কী বলে, তাহলে টোটাল ফোর্স যেটা হয় না, টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু কী হয়ে যায়, এই দিকে যেই ফোর্স এইটা ফোর্স, অর্থাৎ একই দিকে যেই ফোর্স হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে, যদি আমরা এই দিকেই শুধু হিসাব করি তাহলে এই ফোর্সটা কী হয়ে যাবে, পজিটিভ ফোর্স, আর এইটা কি উল্টো দিকে মানে কি না মাইনাস এফ হয়ে যাবে, তাই তো, নেগেটিভ ফোর্স হয়ে যাবে, কারণ কি এর দিক উল্টো দিকে, তার মানে দিক উল্টো বোঝানোর জন্য কী লিখবো, মাইনাস এফ লিখবো এটাকে, এইটা প্লাস এফ হলে যদি এই বরাবর হয় তাহলে এই উল্টো দিকে যেটা ক্রিয়া করছে সেটা কি মাইনাস এফ হবে, তার যোগফল কী হয়ে যাবে, সবসময় শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি বিন্দুতে বা কোনো একটি বস্তুর উপর বিপরীত দিক থেকে যদি দুটো মানে একই দিকে যেই বল আমাদের প্রয়োগ হচ্ছে সেই বলগুলোর যোগফল অলওয়েজ কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে কেন শূন্য হলো, একটা এফ আর একটা হলো মাইনাস এফ, কারণ কি এই এফটা আমাদের বিপরীত দিকে ক্রিয়া করছে, আর বিপরীত দিকে ক্রিয়া করা মানে কি এটা কী হয়ে যাবে, এটা যদি এফ হয় এটা কী হয়ে যাবে, মাইনাস এফ হয়ে যাবে, তাহলে এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু আমাদের 0 হয়ে গেল। এবার দেখো আমাদের কি আসে, এইটা হলো আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স, অর্থাৎ রেজাল্ট্যান্ট ফোর্স কী বলছে, যে একই দিকে আমাদের যেই ফোর্সগুলো ক্রিয়া করবে, যদি সেম পরিমাণ ফোর্স একই দিকে বিপরীত দিক থেকে ক্রিয়া করে তাহলে একই দিকে ওই ফোর্সের যোগফল সর্বদা কী হয়ে যাবে, সেম হবে, অর্থাৎ ধ্রুবক হবে বা শূন্য হবে, ঠিক আছে, যোগফলটা, এটা মনে রাখবে। এরপর আমাদের কি রয়েছে, এরপর রয়েছে আমাদের বলের একক, ইউনিট অফ ফোর্স, বলের একক, ঠিক আছে, বলের একক ইজ ইকুয়াল টু কি, দেখো বল ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, বল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ত্বরণ, অর্থাৎ ত্বরণ ইন্টু বেগ ভর ইন্টু ত্বরণ, তাই তো, ভর মানে কি এম ইন্টু ত্বরণ কি এ, তাই তো। তাহলে বলের একক কী করে লিখবো, এম মানে কি, এম মানে আমরা জানি কি কেজি, আমরা যদি এসআই পদ্ধতিতে লিখি ভরের একক কি কেজি, আর ত্বরণের একক আমাদের কী হয়ে যাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো তো আমরা আগেই আলোচনা করেছি। তাহলে আমাদের এককটা কী চলে আসলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইটাকে আমরা কি বলে থাকি, এইটাকে আমরা নিউটন বলে থাকি, ঠিক আছে, এসআই পদ্ধতিতে এইটাকে আমরা কি বলে থাকি, নিউটন বলে থাকি, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে
ফোর্সের একক কী চলে আসলো আমাদের কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কী বলে থাকি, নিউটন বলে থাকি। যদি আমাদের সিজিএস পদ্ধতিতে বলতো, সিজিএস এটা তো আমাদের এসআইতে হলো, এসআই পদ্ধতিতে এটা হয়ে গেল। এবার যদি আমাদের সিজিএস পদ্ধতিতে বলতো, সিজিএস আমরা কী করতাম, সিজিএস পদ্ধতিতে বের করতে গেলে আমাদের কী করতাম, সেমি করতাম, তাই তো। সিজিএস পদ্ধতিতে যদি এফ বের করতে হতো তাহলে সেমি বলছি, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এটা হতো। আর এইটাকে আমরা কি বলে থাকি, এইটাকে আমরা ডাইন বলে থাকি, ঠিক আছে। এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এটাকে ডাইন বলে থাকি। অর্থাৎ আমরা এখানে কী কী জানতে পারলাম, আমরা জানতে পারলাম এখানে যে এসআই পদ্ধতিতে ফোর্সের একক কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা যাকে আমরা কি বলে থাকি, নিউটন বলে থাকি। আর সিজিএস পদ্ধতিতে একক কি গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, বা যেটাকে আমরা ডাইন বলে থাকি। অর্থাৎ তোমাদের প্রশ্ন করবে যে এসআই পদ্ধতিতে বলের একক কি নিউটন বলতে পারি, বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও বলতে পারি, ঠিক আছে। আর সিজিএস পদ্ধতিতে কী হয়, ডাইন বলতে পারি, বা গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারও আমরা বলতে পারি, ঠিক আছে। এটা বুঝতে পারলে। আর 1 নিউটন ইজ ইকুয়াল টু, সবসময় মনে রাখবে, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন হয়, ঠিক আছে। 1 নিউটন কী হয়, 10⁵ ডাইন হয়। কীভাবে হয় 10⁵ ডাইন, দেখো আমরা যদি এখানে দেখি, আমরা ধরো 1 নিউটন ইজ ইকুয়াল টু বের করবো, ঠিক আছে। 1 নিউটন ইজ ইকুয়াল টু আমরা কী দেখেছি, 1 নিউটন ইজ ইকুয়াল টু দেখেছি আমরা কেজি, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। আর ডাইন মানে কি দেখেছি, ডাইন মানে দেখেছি গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। এটাকে আমরা গ্রামে যদি আনি তাহলে কেজি মানে কি 1000 গ্রাম বলতে পারি, 1 কেজি মানে কত 1000 গ্রাম, তাই তো। আর ওই মিটার রয়েছে ইন্টু কি মিটার রয়েছে, মিটার মানে কি 1 মিটার ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, 100 সেমি, হ্যাঁ, পার সেকেন্ড স্কোয়ার আমাদের রয়েছে। তাহলে এটাই অ্যাকচুয়ালি কী হয়ে গেল, দেখো তো এইখানে হয়ে গেল কি 3টে শূন্য আর এখানে 2টো শূন্য, অর্থাৎ 10⁵ কী হলো, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এটা হয়ে গেল। আর যেটাকে আমরা কী লিখে থাকি, 10⁵ এটা ডাইন লিখে থাকি, ডাইন, তাই তো। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু কীভাবে 10⁵ ডাইন এলো সেটা বুঝতে পারলো প্রত্যেকে, যে কীভাবে এলো। আমরা কেজিটাকে কী করলাম, 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, অর্থাৎ গ্রামে নিয়ে আসলাম, আর মিটারটাকে সেমিতে নিয়ে আসলাম, নিয়ে এসে 100 সেমি আর 1000 গ্রাম, অর্থাৎ 10⁵ হয়ে গেল। আর এইটা গ্রাম হয়ে গেল, এটা সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ডাইন লিখতে পারি। তাহলে বুঝতে পেরেছো যে কীভাবে যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন এলো। এবার দেখো, যদি এইটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল, আমরা কী জানতে পারলাম, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন, নিউটন হলো এসআই পদ্ধতিতে বলের একক, সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন, এগুলো আমরা সব জানতে পারলাম, তাই তো। নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডাইন মানে আমাদের গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো, যদি আমাদের কোনো বস্তু যখন বল ক্রিয়া করছে, আমরা ওজনের কথা শুনে থাকি, যে ওজন, এই ওজন অ্যাকচুয়ালি কি, আমাদের কোনো বস্তু, আমরা যে কোনো একটা বস্তু অভিকর্ষজ যেই ত্বরণ ধরে টানছে আমাদেরকে, সেই ভর ইন্টু এই অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ যে বলে আমাদের পৃথিবীর দিকে টানছে, সেই বলটাকে আমরা কি বলে থাকি, আমাদের ওজন বলে থাকি, তাই তো। পৃথিবী আমাদের যে বলে টানছে, অর্থাৎ আমাদের ভর যদি এম হয়ে থাকে, পৃথিবী কি অভিকর্ষজ ত্বরণ কত, জি, এই ত্বরণে টানে, তাই তো, যে ত্বরণে টানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমাদের অভিকর্ষজ ওজনটা কী হয়ে যাবে, ওজন ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের সবসময় কি, আমাদের ভর ইন্টু ত্বরণ। ত্বরণ মানে কি, যেহেতু পৃথিবী টানছে সেই ত্বরণটাকে আমরা কি বলে থাকি, জি বলে থাকি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমাদের অভিকর্ষজ ওজন কত হয়ে গেলো, এম ইন্টু জি, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। আর এই বলটাকে আমরা কি বলে থাকি, এইটাকে আমরা এই এককটা কী হয়ে যাবে, তাহলে ভরের একক কী, দেখো তো, ভরের একক আমরা কী লিখে থাকি, কেজি লিখে থাকি। আর এইটাকে আমরা কেজি ওয়েটও বলে থাকি, কখনো কখনো কেজি ওয়েট বলে থাকি, বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারি, সবই বলতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছে। তাহলে এখন তোমাদের প্রশ্ন দেবে 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু কত, 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু কত নিউটন, কী করে বের করবে, দেখো 1 কেজি ওয়েট, এই জি এর মান কত, কেজি ওয়েট মানে কি, আমরা বলতে পারি এম ইন্টু জি, এই দুটো। তাহলে এম মানে কত, এম এর তো আমরা জানি মান, এম রইলো। আর জি ইজ ইকুয়াল টু আমরা কত নিউটন লিখতে পারি, দেখো তো, ভর যদি বলি, জি ইজ ইকুয়াল টু আমরা 9.8 নিউটন লিখতে পারি, সরি, মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। আর এইটা যদি হয় তাহলে আমাদের এইটা কত চলে আসবে, দেখো তো, উপরে লিখে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, এটা আমাদের চলে আসবে কত, 9.8 আমাদের কী হয়ে যাবে, নিউটন আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, 9.8 নিউটন। অর্থাৎ 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু কত হয়, 9.8 নিউটন, ঠিক আছে। এগুলো আমরা যখন এমসিকিউ করাবো তখন সম্পূর্ণ করাবো তোমাদের, ঠিক আছে। তো চলো পরে আমরা চলে যাই, আমাদের পরে কী রয়েছে দেখো। প্রত্যেকটা বিষয় আমরা তোমাদেরকে এখানে আলোচনা করবো, সেই জন্য একদম শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে, আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে প্রত্যেকে, হ্যাঁ। তো চলো এরপর আমাদের কী রয়েছে সেটা দেখে নিই। এরপর দেখো আমাদের কিছু প্রশ্ন রয়েছে, যেমন ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী রয়েছে, এসআই পদ্ধতিতে বলের একক কী দেখলাম আমরা, এসআই পদ্ধতিতে বলের একক কী, নিউটন দেখলাম। আর সিজিএস পদ্ধতিতে কী হয়ে যায়, সিজিএস পদ্ধতিতে আমাদের ডাইন হয়ে যায়, এটা সিজিএস পদ্ধতিতে।
পাস্কাল কিসের একক, দেখো পরপর সবগুলো দেখে নিই। পাস্কাল চাপের একককে আমরা পাস্কাল বলি। আর ওহম কি, ওহম আমাদের রোধের একক। দেখো একটা দিয়ে আমাদের কতগুলো প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এসআই পদ্ধতিতে বলের একক কি, নিউটন, আমরা প্রথমেই দেখে নিলাম। আর সিজিএস পদ্ধতিতে বলের একক কি, ডাইন। আর 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন, এরপরেই আমরা পড়েছি 10⁵ ডাইন। তাহলে আমাদের কোনটা হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে, এ হয়ে যাবে, তাই তো। এরপর দেখো, এরপরও আমরা তোমাদেরকে প্রশ্ন করাবো, আরও প্রশ্ন করাবো তোমাদেরকে। প্রত্যেক চ্যাপ্টার কমপ্লিট হলে আমরা তার এমসিকিউ অনেক করাবো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। এরপর কি রয়েছে দেখো, ভরবেগ। অ্যাকচুয়ালি ভরবেগ মানে কি, ভরবেগ মানে হলো কোনো বস্তুর ভর ইন্টু বেগ, এই দুটোকে গুণ করলে, ভর আর বেগকে গুণ করলে যেটা হয় সেটা আমাদের ভরবেগ হয়। ভরবেগকে আমরা কী দিয়ে লিখে থাকি, আমরা এর আগেই লিখেছি, ভরবেগ পি দিয়ে লিখে থাকি। পি ইজ ইকুয়াল টু কী হয়ে যায়, এম ইন্টু ভি, অর্থাৎ ভর ইন্টু বেগ, এটা হয়ে যায় আমাদের, তাই তো। এরপর আমাদের কি আছে, এখন ভরবেগের একক যদি বলা হয় তাহলে ভর কী হবে, ভরের একক কী, দেখো তো একক যদি বলি, একক, তাহলে একক কী হয়ে যাবে, ভরের একক কী আমাদের কেজি। আর বেগের একক কী, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতিতে সেকেন্ড, মিটার পার সেকেন্ড, অর্থাৎ এসআই পদ্ধতিতে ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে বললে কী হতো, সিজিএসে যদি বলতাম কেজির জায়গায় কী হয়ে যেত, এটা গ্রাম হয়ে যেত, কেজিটাকে গ্রাম লিখতাম, মিটারটাকে সেমি লিখতাম পার সেকেন্ড, গ্রাম সেমি পার সেকেন্ড সিজিএস। আর এসআইতে কী হয়ে যাবে, ভরের একক কেজি, আর মিটার পার সেকেন্ড হলো বেগের একক। আর সিজিএসে ভরের একক কি, গ্রাম, আর সেমি পার সেকেন্ড হলো আমাদের বেগের একক। তাহলে বুঝতে পারলে একক বেরিয়ে গেল আমাদের এখান থেকে। এরপর রয়েছে আমাদের ঘাত। অ্যাকচুয়ালি ঘাত কী, ঘাত থেকে কিন্তু প্রশ্ন দেয়, দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে করাবো, প্রত্যেকটা বিষয়ে বলবো সবসময়। এরপর আমাদের কী আছে, ঘাত। অ্যাকচুয়ালি ঘাত কী, ধরো বলছে ক্ষুদ্র সময়ের জন্য কোনো বাহ্যিক বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বল ওই সময়ের এবং সময়ের গুণফলকে ঘাত বলা হয়। অর্থাৎ কোনো একটা ধরো বস্তু রয়েছে, এই বস্তুটার উপরে আমরা খুব অল্প সময়ের জন্য যদি একটা বল প্রয়োগ করি, সেই বল ইন্টু যেই সময়টা রয়েছে, এই দুটোকে গুণ করলে যেটা হয় সেটাকে আমাদের ঘাত বলা হয়। তাহলে ঘাতকে আমরা কী দিয়ে লিখি, যে দিয়ে লিখি। তার মানে কি, যেমন ধরো কোনো একটা হাতুড়ি রয়েছে, আমরা একটা পেরেক এইভাবে পুঁতবো, তাহলে একটা পেরেক পুঁতলে আমরা কী করি, হাতুড়ি দিয়ে এর উপরে বাড়ি মারি, তাই তো। আমরা এর উপরে কী করি, হাতুড়ি দিয়ে আমরা বাড়ি মারি। তাহলে হাতুড়ি দিয়ে বাড়ি মারা মানে কি, খুব ক্ষুদ্র সময়ের জন্য এফ বল প্রয়োগ করি, কত সময়ের জন্য, ইন্টু টি সময়ের জন্য। তাহলে এই এফ ইন্টু টি যেটা হলো, সেইটাকে আমরা বলে থাকি কি, এই বস্তুটির ঘাত বলে থাকি। তাহলে ঘাতকে যে দিয়ে জেনারেলি লেখা হয়। তাহলে ঘাতের একক কী হয়ে যাবে, যদি অ্যাকচুয়ালি ঘাত মানে কি, দেখো তো বল ইন্টু সময়। আর বল ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এম ভি মাইনাস ইউ, তাই তো, বাই টি হবে। আর ইন্টু কী রয়েছে আমাদের, এই টি রয়েছে, বলকে আমরা কী লিখতে পারি, বলকে লিখতে পারি এম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে টি কেটে গেলে আমাদের কী এসে দাঁড়ালো, দেখো তো, এম ভি মাইনাস এম ইউ, এটা এসে দাঁড়ালো। অর্থাৎ কি, এইটাকে আমরা কি বলে থাকি, এইটাকে আমরা ভরবেগের পরিবর্তন বলে থাকি। অর্থাৎ আমরা কি বলতে পারি, ঘাত আর ভরবেগের পরিবর্তন একই জিনিস। ঘাত আর ভরবেগের পরিবর্তন এর দুটোর প্রায় একই জিনিস, কিন্তু কি, ভরবেগের পরিবর্তন হলো জাস্ট ভর আর বেগের গুণফল, আর ঘাত হলো কি, বল এবং সময়ের গুণফল, ঠিক আছে। এবারে একক কী, তাহলে ভরবেগের যা একক তাই হবে। ভরবেগের একক কী ছিল, কেজি মিটার পার সেকেন্ড, সেইটাই হবে আমাদের একক। বা এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, কিন্তু দেখো বল ইন্টু আমাদের বল ইন্টু সময়, তো আমরা বল ইন্টু সময়, একটা তো আমরা ভরবেগের একক দিয়ে বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড, আর বল ইন্টু সময় আমরা জানি মানে কি, এটাকে আমরা নিউটন, বলের একক নিউটন, সময়ের একক এস, অর্থাৎ নিউটন সেকেন্ড হিসাবেও এর একককে লিখতে পারি। এটাও হলো আমাদের ঘাতের আরেকটা একক, একটা কি নিউটন সেকেন্ড, আর একটা কেজি মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে। বা তোমরা ডাইন সেকেন্ডও বলতে পারো, বা গ্রাম সেমি পার সেকেন্ডও বলতে পারো, ঠিক আছে, একই ব্যাপার। অর্থাৎ ভরবেগের ক্ষেত্রেও যা যা একক হয়, আর ঘাতের ক্ষেত্রেও সেই একই রকম একক আমাদের হয়। ধরো ঘাতের একক, ধরো আমরা যখন কোনো একটা ক্রিকেট বল ধরি, তখন কী হয়ে যায়, আমরা হাতটাকে পিছনে, ধরো আমাদের একটা বল এইভাবে আমাদের দিকে ছুটে আসে, আমরা যখনই এটাকে ক্যাচ করব তখন হাতটাকে একটু পিছনের দিকে নিয়ে নিই। অ্যাকচুয়ালি কেন পিছনের দিকে নিই বলো তো, কারণ কি, আমরা যখন বলটা আমাদের হাতে এসে লাগছে, তখন কি অ্যাকচুয়ালি আমরা কী জানি, ভর বেগ সবসময় সেম থাকবে, ভর এবং বেগ সবসময় সেম থাকবে। এখন যদি যেই বলটা রয়েছে, এবার ভরবেগ ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এফ ইন্টু টিও লিখতে পারি, তাই তো। এটা ভরবেগ বাই টি ইজ ইকুয়াল টু যদি এফ হয়, তাহলে ভরবেগ ইজ ইকুয়াল টু এফ ইন্টু টিও লিখতে পারি, যেটাকে আমরা ঘাত বলে থাকি। অ্যাকচুয়ালি আমরা কী করি, আমরা যখন বলটাকে পিছনের দিকে সরিয়ে নিই হাতে ধরার সময়, তখন এই সময়টা কি, বেশি সময় পাচ্ছি আমরা ধরার জন্য বলটাকে, টি এর মান আমাদের কী হয়ে যায়, বেড়ে যায়, টি এর মান আমাদের কী হয়ে যায়, বেড়ে যায়। তাহলে এফ এর মান, অর্থাৎ যেই ফোর্সটা এসে আমাদের হাতে পড়ছে, সেই ফোর্সটা কী হয়ে যায়, একটু কমে যায়। কারণ কি, ভরবেগ তো সবসময় সেম থাকবে, ভরবেগ সেম থাকবে, তাহলে যদি টি বেড়ে যায় তাহলে এফ এর মান কমতে হবে। এম ভি ইজ ইকুয়াল টু, যদি এম ইন্টু ভি ইজ ইকুয়াল টু যদি এফ ইন্টু টি হয়, তাহলে টি যদি বেড়ে যায় আর এফের যদি এম ভি কনস্ট্যান্ট হয় সবসময়, এম ভি ধরো আমাদের কথার কথা এম ভি 10ই থাকবে আমাদের, তাহলে এফ ইন্টু টি ধরো এটা 5 হলো আর এটা হলো 2 হলো,
এখন আমাদের যদি বলা হয় এইটা 2 থেকে আমাদের আড়াই হয়ে গেছে, তাহলে এই 10 বানাতে গেলে এইটাকে আমাদের কত করতে হবে, এটা 5 থেকে 4 হয়ে যাবে, তাই তো? এটা যদি 2 থেকে আড়াই হয়ে যায়, অর্থাৎ সময়টা যদি বেড়ে আড়াই হয়ে যায়, তাহলে আমাদের কি বলটা কি কমে যাবে, অর্থাৎ কি যখন আমরা পিছনের দিকে হাতটাকে সরিয়ে নিই তখন কি হয়ে যায়, আমাদের সময় একটু বেশি পাচ্ছি। সময় যেহেতু বেড়ে যায়, আমাদের হাতে যেই আঘাতটা হচ্ছে বলের, অর্থাৎ যে ফোর্সটা, সেই ফোর্সটা কিছুটা কমে যায়, আমরা বলও আমাদের হাত থেকে ছিটকে যায় না, আর আমাদের আঘাতও কম লাগে। সেই জন্য আমরা ক্রিকেট বল ধরার সময় পিছনের দিকে হাতটাকে সরিয়ে নিই। এটা অ্যাকচুয়ালি কিসের কাজ করলো, এটা আমাদের ভরবেগেরও কাজ করলো এবং কি ঘাতের কাজ করলো, অর্থাৎ এটা ঘাতেরও একটা এক্সাম্পল এবং ভরবেগেরও একটা এক্সাম্পল। বুঝতে পেরেছো? এক্সামে যদি তোমাদের প্রশ্ন দেয় যে ক্রিকেট বল ধরার জন্য হাত পিছনে নিয়ে নেওয়া, এটা কিসের একটি উদাহরণ, কিসের ঘাতেরও উদাহরণ এবং ভরবেগেরও উদাহরণ। সেরকম কোনো পেরেকের উপরে, এর আগেই তো বললাম যে কোনো পেরেক যদি থাকে, সেই পেরেকের উপরে আমরা হ্যামার দিয়ে খুব ক্ষুদ্র সময়ের জন্য এইখানে ফোর্স অ্যাপ্লাই করি। এই ফোর্সটা, এইটাকে আমাদের কী বলা হয়, এই ফোর্স ইন্টু সময় যেটা বলা হয়, এটাকে আমাদের অ্যাকচুয়ালি কি, এটা ঘাত বলা হয়। এটা কি আমাদের পেরেক মারার সময় আমরা যে ক্ষুদ্র বল প্রয়োগ করি ক্ষুদ্র সময়ের জন্য, এটা একটা আমাদের কি ঘাতের উদাহরণ, তাই তো? তাহলে বুঝতে পারলে এটাও আমাদের একটা কি ঘাতের উদাহরণ, আর ক্রিকেট বল ধরা এটাও আমাদের ঘাত এবং ভরবেগের উদাহরণ। বুঝতে পেরেছো? দেখো, তোমাদের কোনো রকম চাপ নিতে হবে না, আমরা প্রত্যেকটা প্রশ্ন করাবো, সঙ্গে তোমাদেরকে তার যে এমসিকিউ সেইগুলো আমরা তোমাদেরকে করিয়ে দেবো। হ্যাঁ, সেই জন্য প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা দেখবে। তো চলো, এরপর কি রয়েছে, এরপর রয়েছে লজ অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ নীতি। ভরবেগের সংরক্ষণ নীতিটা কি, তোমাকে বলা হলো যে ভরবেগের সংরক্ষণ নীতি, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ নীতি যেটা রয়েছে সেটা কি বলছে, যে আমাদের এই যদি কোনো বাইরে থেকে কোনো বল আমাদের প্রয়োগ না করা হয়, এক্সট্রা বল যদি আমরা প্রয়োগ না করি, সবসময় মনে রাখবে যে ভরবেগের যেই বীজগাণিতিক যোগফল, অর্থাৎ ভরবেগের যে যোগফল, সেটা সবসময় কী হয়ে যাবে, সংরক্ষিত থাকে, অর্থাৎ চেঞ্জ হবে না। সেটা কী হয়ে যায়, সবসময় সংরক্ষিত থাকে, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল আমরা প্রয়োগ না করি। কেমন, ধরো একটা গান রয়েছে, বা ধরো একটা কামান রয়েছে, এরকম একটা কামান রয়েছে, ঠিক আছে? এক্সাম্পলটা ভালো করে শুনবে। একটা এরকম কামান রয়েছে আমাদের, ঠিক আছে? এরকম আমাদের একটা কামান রয়েছে। এখন এই কামান দিয়ে আমরা কি করলাম, আমরা এই কামান দিয়ে হলো আমরা একটা কোনো গোলা বারুদ কি বাইরের দিকে আমরা ছুটছি। এর জন্য কি করি, আমরা যখনই পিছন দিকে আগুন জ্বালিয়ে দিই, আমাদের কি হয়ে যায়, এই গোলা বারুদটা পিছনের দিকে, এই সামনের দিকে ধরো এম বেগে এরকম ছুটে গেল, স্মল এম বেগে চলে গেল। আর এর যদি ভর এম, বড় হাতের এম হয়, আমাদের ক্যাপিটাল এম হয় এই কামানের ভর, তাহলে কি মনে রাখবে, যদি এর এম বেগে যায় আর এ যদি ভি বেগে, মানে এম ভর এবং ভি বেগে যদি যায়, তাহলে আর এই কামানটাকেও কি সমান একটা বিপরীত প্রতিক্রিয়া দেবে। নিউটনের থার্ড ল আমাদের কি বলেছে, নিউটনের থার্ড ল তো আমাদের বলেই দিয়েছে যে কী করবে, সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া হবে। অর্থাৎ কামান যখন এম ভি বেগে চলে যাবে, যতটা বল প্রয়োগ করবে সেই সেম পরিমাণ বলও আমাদের কি করবে, এই কামানের উপরে এই বুলেট বা আমাদের যেইটা রয়েছে, মানে যেই আমাদের বারুদটা রয়েছে, বারুদটাও সেম বল প্রয়োগ করবে। অর্থাৎ এর ভর যদি এম হয়, তাহলে বেগটা কত হয়ে যাবে, বড় হাতের ধরো ভি, আমরা ক্যাপিটাল ভি ধরলাম, তাহলে মনে রাখবে যে এ হলো কি, এ হলো এম ভি বেগে যাচ্ছে, আর কামানটা কত, এম ইন্টু ভি বেগে সে কী করবে, পিছনের দিকে সরে যাবে। এদের বীজগণিতিক যোগফল সবসময় কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কেন শূন্য হবে, দেখো, কারণ কি আমরা কি বলেছি, এই এম ভি সবসময় কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ নীতি বলছে যে ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে। তাহলে ভরবেগ যদি সংরক্ষিত থাকে, সমান পরিমাণ বল প্রয়োগ করে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে এই এমভি, একটা এমভি যেটা রয়েছে সেটা এই দিকে ক্রিয়া করছে, আর বিপরীত দিকে কীরকম কি এমভি ক্রিয়া করছে, ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল ভি এটা ক্রিয়া করছে। কামানের উপরে এই বলটা হলো বারুদটা অ্যাপ্লাই করে দিল, ঠিক আছে? বারুদের উপরে কামান অ্যাপ্লাই করলো এম ইন্টু আমাদের স্মল ভি, আর বারুদ হলো কামানের উপরে এম ইন্টু ক্যাপিটাল ভি আলোচনা আমাদের বল প্রয়োগ করে দেবে, কারণ সমান এবং বিপরীত বল প্রয়োগ করবে। এবারে এরা একে অপরের দিকে কী হয়েছে, বিপরীত, তাই তো? এদের যোগফলটা অ্যাকচুয়ালি কী বলেছে, এটা সমান এবং বিপরীত বল প্রয়োগ করবে। থার্ড ল তো এটা বলছে আমাদের, যে যদি এর ভরবেগ হলো এমভি হয়, তাহলে এরও ভরবেগ কত হবে, এমভি হবে, কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করার জন্য মাইনাস এমভি হবে। তাহলে এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে এমভি প্লাস এমভি ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, 0। অর্থাৎ এদের বীজগাণিতিক যোগফল কী হয়ে যায়, ভরবেগের বীজগাণিতিক যোগফল সবসময় শূন্য হয়ে যায়, অর্থাৎ বাইরে থেকে যখন আমরা কোনো বল প্রয়োগ করব না। এবার দেখো, ভরবেগের সংরক্ষণ নীতি অ্যাকচুয়ালি আমাদের কিসের উপর ডিপেন্ড করছে, কোনটা থেকে তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের নিউটনের যে সেকেন্ড ল রয়েছে, অর্থাৎ দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, এই দুটোর কম্বিনেশন দিয়ে আমাদের ভরবেগের সংরক্ষণ নীতি তৈরি হয়েছে। এটাও মনে রাখবে, প্রশ্ন করা হতে পারে যে ভরবেগের সংরক্ষণ নীতি কোন কোন নীতির হলো আমাদের বলতে পারে কোন নীতির দ্বারা তৈরি হয়েছে নিউটনের। তাহলে কী করবো, দ্বিতীয় এবং তৃতীয় দুটো যে নীতি রয়েছে, এই দুটো নীতির বা দুটো সূত্রর আমাদের বলতে পারি একটা জিস্ট হিসাবে এটা আমাদের
তৈরি হয়েছে। ঠিক আছে, এই দুটো সূত্র মিলে আমাদের এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা বা সংরক্ষণ নীতিটা তৈরি হয়েছে। আর কি করবে, ভরবেগের সংরক্ষণ নীতি বলছে যে ভরবেগের বীজগাণিতিক যোগফল সবসময় কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তা চলো পরে আমরা দেখে দেখি। অর্থাৎ শূন্য মানে কি, সংরক্ষিত থাকছে, মানে চেঞ্জ হচ্ছে না কোনো, তাই তো। চলো পরে আমরা চলে যাই। আর ফ্রেন্ডস দেখো, এরপর আমাদের কি রয়েছে, আমরা যদি দেখি কোনো একটা, ধরো আমাদের এরকম একটা বল রয়েছে, ভালো করে বিষয়টা বুঝবে। ঠিক আছে, আমাদের কোনো সংঘর্ষ বা কলিশন হবে, একটা বল এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই দিক থেকে আর একটা বল এই দিকে আসছে, এই মাঝে এসে দুটো বল কী হলো, মাঝে এসে দুটো বল কলিশন হলো, মানে সংঘর্ষ হলো। সংঘর্ষ হলো, এই বল যেটা রয়েছে এই বলটা কী করলো, এই দিকে চলে গেল এইভাবে, আর এই বলটা আমাদের যেটা ছিল এইটা এইভাবে এই দিকে চলে গেল। এবারে জেনারেলি ধরো প্রথমে এর বেগ ছিল এম, আর ইউ ছিল কত, ভর ছিল এম, আর বেগ ছিল ধরো u1। ঠিক আছে, এটার m1 আর এটার u1 ছিল। ঠিক আছে, আর এই দ্বিতীয় বল যেটা ছিল এর ধরো m2 ছিল আর এইটা ছিল u2। ঠিক আছে, ভর ছিল m2 আর বেগ ছিল u2 বেগে সে যাচ্ছিল। এবার দুটো যখন কলিশন হলো, মাঝে সংঘর্ষ হলো, সংঘর্ষ হয়ে যাওয়ার পর এই m1 m2 যেই বলটা ছিল সেই পাশে চলে আসলো, সে এইখানে m2 চলে আসলো, আর বেগ ধরো তার আমাদের বললাম v2 হয়ে গেল। আর এই m1 যেটা রয়েছে এ আবার এই পাশে চলে এসেছে, তো তাহলে কি এর ভর তো সেম রয়েছে, আর বেগটা ধরো তার v1 হয়ে গেল। তাহলে বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র কী বলছে, যে আমাদের এই ঠোকা লাগার আগে বা অর্থাৎ কি সংঘর্ষ হওয়ার আগে এবং পরে টোটাল যে ভরবেগটা সবসময় কী হবে, সেম থাকবে। কারণ কি, ওর বীজগাণিতিক যোগফল সর্বদা কী হয়ে যায়, শূন্য হয়ে যায় বা সংরক্ষিত থাকে। তার মানে আমরা বলতে পারি যে প্রথমে আমাদের ভরবেগ কত ছিল, প্রথমে দেখো এই বস্তুটার ভরবেগ কত ছিল, m1 u1, আর এই বস্তুটার কত ছিল সংঘর্ষের আগে m2 u2, এদের যোগফল কত হয়ে গেল, m2 u2 হয়ে গেল। আর সংঘর্ষের পরে কোনটা কত হয়েছে, এই বেগটার কত হয়েছে, এইটার হয়েছে m1 আর v1 হয়ে গেছে। সংঘর্ষের পরে ভরবেগ কত হয়েছে, এই বস্তুটা m1 v1, আর এই বস্তুটার কত হয়েছে m2 v2 প্লাস m2 v2। এখন দেখো সংরক্ষণ নীতি আমাদের কি বলছে, যে সংঘর্ষের আগেও যা থাকবে ভরবেগ, পরেও তাই থাকবে, কারণ কি সংরক্ষিত থাকে বলেছে। তার মানে এই দুটোকে আমরা সমান করে দিতে পারি, তাই তো। অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 বলতে পারি। বুঝতে পেরেছ কী হলো, সংঘর্ষ হওয়ার আগেও যা ভরবেগ থাকবে, আগে ভরবেগ কত m1 u1, দুটো, একটার m1 ভর আর বেগ হলো u1, আর দ্বিতীয়টার কি m2 ভর আর u2 হলো বেগ। তাহলে এদের ভরবেগের যে ভরবেগটা যেটা রয়েছে সেটা কী হয়ে যাবে, সবসময় আমাদের সেম থাকবে। অর্থাৎ কি, ভরবেগের যোগফল যেটা রয়েছে সবসময় সংরক্ষিত থাকবে, অর্থাৎ আগেও যা ভরবেগ ছিল পরেও তাই ভরবেগ হবে। এরপর আমাদের কি রয়েছে, এরপর আমাদের রয়েছে ইলাস্টিক বডি। ঠিক আছে, ইলাস্টিক বডি বলতে কি বলা হয়, যদি কোনো বস্তুর ক্ষেত্রে আমাদের যে ধরো কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুর ক্ষেত্রে আমরা পারফেক্টলি ইলাস্টিক তখনই বলবো, পারফেক্টলি ইলাস্টিক তখনই বলবো যদি এই বস্তুটার কি ভরবেগও সংরক্ষিত থাকে, ভরবেগের সংরক্ষণ নীতিও মেনে চলে, অর্থাৎ ভরবেগও সংরক্ষিত থাকবে। ঠিক আছে, সংরক্ষিত থাকবে, সঙ্গে হলো কি এর এনার্জি অর্থাৎ শক্তিও সংরক্ষিত থাকবে। শক্তিও যদি আমাদের সংরক্ষিত থাকে, ঠিক আছে, সংরক্ষিত থাকে, তাহলে আমরা কি বলবো, সেই বস্তুটি হলো পারফেক্টলি ইলাস্টিক বডি। ঠিক আছে, আর যদি শুধুমাত্র ভরবেগ তো সবসময় থাকবেই সংরক্ষিত, বলেছি আমরা ভরবেগ শুধুমাত্র সংরক্ষিত থাকে, কিন্তু শক্তি আমাদের সংরক্ষিত থাকে না থাকে, শক্তি না থাকে না, মানে সংরক্ষিত না থাকে, তাহলে সেটাকে ইনইলাস্টিক বডি বলবো। অর্থাৎ ইলাস্টিক বডি কোনটাকে বলবো, যেই বস্তুটার ক্ষেত্রে সংঘর্ষ হোক বা যাই হোক, আগে আর পরে, সংঘর্ষ হওয়ার আগে এবং পরে ভরবেগ প্লাস এনার্জি বা শক্তি দুটোই সংরক্ষিত থাকবে, দুটো নীতি আমাদের সংরক্ষিত হবে। আর যেটার ক্ষেত্রে ইনইলাস্টিক বলবো, শুধু ভরবেগ রক্ষিত হবে কিন্তু শক্তি সংরক্ষিত হবে না। এক্সামে কী রকম প্রশ্ন দেবে, যে ইলাস্টিক বডির ক্ষেত্রে কি কি সংরক্ষিত হয়, ভরবেগ এবং শক্তি, না শুধু ভরবেগ না শুধু শক্তি, এরকম প্রশ্ন তোমাদের দেওয়া হবে, তাহলে তোমরা করতে পারবে যে কী হবে, তাই তো। তো চলো পরে আমরা দেখে নিই। দেখো ভিডিওটা একটু বড় হলেও আমরা এরপর এমসিকিউ কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো, সেই জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। এরপর রয়েছে রকেটের গতি। দেখো কোনো রকেট যখন চলে, সেই রকেটটা কী হয়, আমাদের পিছনে আমরা জ্বালানি জ্বালিয়ে দিই, সেই গ্যাসের প্রভাবে রকেটটা কী হয়, আমাদের উপরের দিকে এগিয়ে চলে। এটা অ্যাকচুয়ালি কোন সূত্রের উপরে, নিউটনের তৃতীয় সূত্রের উপরে, আগের দিনই আলোচনা করেছিলাম, নিউটনের তৃতীয় সূত্রের উপরে বেস করে এটা কী হয়ে যায়, আমাদের তৃতীয় সূত্র যেটা রয়েছে তার উপরে বেস করে আমাদের রকেটের গতি বা রকেট চলে, তাই তো। আর এইটা অ্যাকচুয়ালি কোন নীতির উপরে নির্ভরশীল, এই প্রশ্নটা প্রচুরবার দিয়েছে এক্সামে, যে রকেটের গতি কি ভরবেগের সংরক্ষণ নীতির উপরে মেনে চলে, সংরক্ষণ নীতিকে মেনে চলে, অর্থাৎ কোন নীতির উপরে বেস করে এটা চলছে, ভরবেগের সংরক্ষণ নীতির উপরে। আর নিউটনের কোন সূত্রকে মেনে চলে, তৃতীয় সূত্রকে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো।
এটা এটুকু জানার দরকার ছিল, কারণ এখান থেকে প্রশ্ন দেবে, কিন্তু এরকম প্রশ্ন দেবে রকেটের যে গতি সেটা নিউটনের কোন সূত্র মেনে চলে, তৃতীয় সূত্র। আর ভরবেগের কোন মানে ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে, না শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, না ভরের সংরক্ষণ নীতি মেনে চলে রকেটের গতি, তাহলে কোনটা আমরা বলবো রকেটের যে গতিশীল বা রকেট চলে সেটা কি ভরবেগের সংরক্ষণ নীতির উপর মেনে চলে। এরপর দেখো যেটা রয়েছে আমাদের কি রয়েছে, আমাদের একটা লিফট, ধরো আমরা কোনো একটা বস্তুর লিফট থেকে উঠি, তখন কি হয় দেখবে তোমরা যখনই কোনো একটা বস্তু তোমরা একটা লিফট দিয়ে উঠবে, তখন কিন্তু তোমাদের যা ওয়েট সেই ওয়েট মনে হবে না, কখনো কম মনে হবে উঠছো বা নামছো, কখনো বেশি মনে হবে। অ্যাকচুয়ালি কেন মনে হয়, অর্থাৎ কখনো হালকা মনে হবে, কখনো নিজেকে ভারী মনে হবে। এটা কেন হয়? ধরো তুমি একটা বস্তু রয়েছে, ধরো তুমি এইরকম এই লিফটে করে যাচ্ছ, যখন তুমি এই লিফটে করে যাচ্ছ তোমার ভর ধরো এম, ঠিক আছে। এবার তুমি উপরের দিকে যদি এম ভরে যাও তাহলে আপাত ওজন, এইটাকে অ্যাকচুয়ালি কী বলে, আপাত ওজন বা রিলেটিভ আমাদের ওয়েট। রিলেটিভ ওয়েট বা আপাত ওজন মানে কি, মানে আমাদের যা ওজন সেই ওজন না মনে করে আমরা অন্য রকম মনে হয়, যে কখনো হালকা মনে হয়, কখনো ভারী মনে হয়। এটা কেন হয় দেখো, যদি আমাদের কোনো সময় আমরা উপরের দিকে উঠি তাহলে উপরের দিকে আমাদের আপাত ওজন যদি এফ হয়ে থাকে, তাহলে নিচের দিকে সবসময় কি আমাদের এমজি তো নিচের দিকে কাজ করবে, আমাদের নিজের ওজনটা কত নিচের দিকে কাজ করবে, কারণ পৃথিবী সবসময় আমাদের নিচের দিকে টানবে, তাহলে আমাদের ওয়েটটা ওজনটা কত বড় হাতের এম ইন্টু জি, তাই তো। তাহলে আপাত ওজন যদি এফ হয় উপরের দিকে কাজ করে আর নিচের দিকে এম ইন্টু জি কাজ করে, তাহলে ত্বরণ এই দুটোর মাইনাস করলে আমাদের কি হয়ে যাবে, আমাদের ত্বরণ হয়ে যাবে। কারণ আমরা ধরো এ ত্বরণে উপরের দিকে উঠছি, লিফটটা যদি এ ত্বরণে উপরের দিকে ওঠে, লিফটটা ধরো এ ত্বরণে উপরের দিকে উঠছে, তাহলে আমাদের টোটাল বল কতটা হবে এম ইন্টু এ, তাই তো। আমাদের উপরে যে বলটা ক্রিয়া হবে সেটা কী হবে এম ইন্টু এ, কারণ ভর ইন্টু ত্বরণ মানে বল। এইটা ইজুকাল টু কত হয়ে যাবে, আমাদের আপাত ওজন থেকে আমরা নিচের দিকে কি আমাদের এম ইন্টু জি কাজ করে আমাদের ওজন, এই দুটোকে বিয়োগ করলে, অর্থাৎ এফ ইজুকাল টু আমাদের কত হয়ে যাবে, এম জিকে এই সাইডে আনলে এম কমন নিলে এ ইন্টু জি, অর্থাৎ বল যেটা রয়েছে দেখো বলটা আমাদের কত হলো এম ইন্টু আমাদের ভর ইন্টু এ প্লাস জি, অর্থাৎ জি এর মান আমাদের কি দেখছি ত্বরণের মানটা কি অনেকটা বেশি, সেই জন্য যখন আমরা উপরে উঠি সেই জন্য আমাদের কি হয়ে যায়, আমাদের ত্বরণের মান যেহেতু বেশি হয়ে যায় আমরা নিজেদেরকে ভারী বলে মনে করি, ঠিক আছে। আর উল্টোর ক্ষেত্রে কী হবে, এমজি তো সবসময় আমাদের নিচের দিকেই কাজ করবে, নিচের দিকে এমজি কাজ করবে, এফ নিচের দিকে, তাহলে তো আপাত ওজন নিচের দিকে কাজ করলো, তাহলে এফ প্লাস এমজি দুটো একই দিকে কাজ করছে বলে প্লাস করছি, আগেটা মাইনাস কেন করেছিলাম, দেখো এমজি নিচের দিকে কাজ করছে আর এফ উপরের দিকে কাজ করছিল, তাই তো। তাহলে এফ আর এমজিও নিচের দিকে কাজ করছে দুটো, সেজন্য এফ প্লাস এমজি ইজুকাল টু কী হবে, এই ত্বরণের সঙ্গে লিফটের ত্বরণের সঙ্গে সমান হবে আমাদের যা ত্বরণ লিফটের ক্ষেত্রে, তাহলে এফ ইজুকাল টু কী হলো এম ইন্টু এ মাইনাস জি, অর্থাৎ দেখো এর ক্ষেত্রে বল কী হলো, এম তো সবসময় ফিক্সডই রয়েছে আমাদের ওজন, ইন্টু এই ত্বরণটা কত হলো এ মাইনাস জি হয়ে গেল, অর্থাৎ ত্বরণটা আমাদের কি কমে গেল। যেহেতু ত্বরণ কমে গেল মানে কি এই টোটাল বল যেটা রয়েছে আপাত ওজন যেটা রয়েছে এইটা যেহেতু কমছে মানে কি এম তো ফিক্স সবসময় এম এর মান ফিক্সড, তাহলে এইটা যেহেতু কমছে মানে কি বলও আমাদের কী হয়ে যাবে, কম হয়ে যাবে, সেজন্য আমাদের আপাত ওজন কম মনে হয়। অর্থাৎ যখন আমরা কখনো উপরের দিকে উঠি আমাদের যেহেতু নিজের বল প্লাস হলো আমাদের ওয়েট ওজন দুটো একসাথে ক্রিয়া করে বলে নিচের দিকেই আমাদের দুটো একসাথে ক্রিয়া করছে বলে আমাদের সেই জন্য কী হয়ে যায়, আমাদের আপাত ওজন বেশি মনে হয়, দুটো যোগফল হয় ত্বরণটা, আর এটার ক্ষেত্রে বিয়োগফল হয় ত্বরণটা, সেই জন্য আমাদের আপাত ওজন কম মনে হয়। অর্থাৎ নিচের দিকে নামলে আমাদের কখন সবসময় হালকা মনে করব আর উপরের দিকে উঠলে আমরা ভারী মনে করব, ঠিক আছে। এবার প্রশ্ন কীভাবে দেবে চলো সেগুলো আমরা দেখে নেব। দেখো প্রত্যেকটাই প্রশ্ন করাবো, কারোর কোনো রকম টেনশন করতে হবে না। তোমরা অনেকেই বলো যে এমসিকিউ করাতে, দেখো আমরা এমসিকিউ করিয়ে দেবো বলেছি, করে দেবো। হ্যাঁ, কী রয়েছে দেখো প্রশ্ন, নিচের কোনটি বলের একক নয়, আগে দেখেছিলাম নিচের কোনটি বলের একক, আর এখানে বলা হয়েছে নিচের কোনটি বলের একক নয়। তাহলে নিউটন কি বলের একক, নিউটন বলের একক, ডাইন কি বলের একক, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও বলের একক, তাহলে জুল কি আমাদের বলের একক নয়, সুতরাং অ্যান্সার কী হয়ে যাবে আমাদের ডি হয়ে যাবে, তাই তো। আমরা কী দেখেছি নিউটন ডাইন, সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও আমাদের একটা বলের 1 নিউটন ইজিক্যাল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তার মানে এটাও আমাদের কি বলের একক, তাই তো। এটা কি কেজি মানে কি এম, আর এটা কি এম মানে ভর ইন্টু এটা হলো ত্বরণের একক, তাহলে কি এটাও বলের একক হয়ে গেল। কিন্তু জুল কি আমাদের বলের একক, বলের একক নয়, তাহলে আমাদের এটা ডি হয়ে গেল অ্যান্সার। জুল কোনটি বলের একক নয় বলেছি, তাহলে আমাদের ডি অ্যান্সার হয়ে যাবে। পরেরটা কী রয়েছে, এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত, এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। হ্যাঁ, এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত হয়ে যায় আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে কত এটা সিজিএস পদ্ধতিতে এত সেমি পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে এসআই পদ্ধতিতে কত হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে আমাদের কত 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, বুঝতে পেরেছ। দেখো প্রশ্ন এইভাবে আমরা প্রত্যেকটা সলভ করাবো তোমাদের,
চ্যাপ্টার তোমরা আগে বিষয়টা বুঝিয়ে নাও, যখন আমরা বোঝাচ্ছি বিষয়টা ভালো করে বুঝে নাও, তাহলে এইগুলো কোনো রকম প্রবলেম হবে না তোমাদের। এরপর কী রয়েছে 1 কেজি ওয়েট, অর্থাৎ 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু কত নিউটন। তাহলে আমরা কী দেখেছিলাম 1 কেজি ওয়েট, ওয়েট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কি আমাদের ওজনের কথা বলে, অর্থাৎ 1 কেজি ভর ইন্টু কি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ মানে কি আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এইটা এসে আমাদের কত দাঁড়িয়ে 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ জি এর মান কত, এম ইন্টু জি, তো আমরা যখন ওজন করি, ওজন ডব্লিউ ওয়েট যখন বলি এম ইন্টু জি হয়, জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কত হলো 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটাকে আমরা কী লিখতে পারি না, এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাকচুয়ালি কি নিউটনের সঙ্গে সমান, অর্থাৎ 9.8 নিউটন। প্রশ্ন তোমাদের এইভাবে দিতে পারে, এই যে 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু কত নিউটন দেখলাম আমরা, 9.8 নিউটন দেখলাম। বুঝতে পেরেছো যে কীভাবে আমাদের এগুলো করতে হবে। কী করলাম, ওয়েট ইজ ইকুয়াল টু কি আমরা এম ইন্টু জি জানি, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, আর অভিকর্ষজ ত্বরণ মানে কত হয়েছে, ভর মানে কত 1 কেজি, আর অভিকর্ষজ ত্বরণ হলো 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে 9.8কে আগে নিয়ে আসলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো, আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যায় নিউটন হয়ে যায়। তাহলে 9.8 নিউটন হয়ে গেল। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, বি হয়ে গেল। বলেছে কোনো বস্তুর ওজন হলো কি, বস্তুর ওজন কি দেখলাম, বস্তুর ওজন আমরা দেখলাম ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ আগেই দেখে নিলাম। তাহলে কোনটা হয়ে যাবে, আমাদের অ্যান্সার এ হয়ে যাবে, তাই তো। চলো পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি ঘাতের একক নয়, ঠিক আছে, নিচের কোনটি বলা হয়েছে ঘাতের একক নয়। তাহলে আমরা ঘাত ইজ ইকুয়াল টু কী জানি, আমরা দেখো ঘাত ইজ ইকুয়াল টু আমরা কী দেখেছিলাম, ঘাত ইজ ইকুয়াল টু আমরা দেখেছিলাম বল ইন্টু ক্ষুদ্র সময়, তাইলে যে জিনিসটার একক বল ইন্টু সময় হবে সেইটাই আমাদের কী হয়ে যাবে ঘাতের একক। তাহলে দেখো বলের একক কী লিখতে পারি নিউটন, আর সময়ের একক সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড ঘাতের একক, হ্যাঁ অবশ্যই একক। পরেরটা কেজি মিটার পার সেকেন্ড, এটা এটা কি ঘাত ইজ ইকুয়াল টু আমরা ভরবেগও বলতে পারি, অর্থাৎ এম ইন্টু ভিও বলতে পারি। ঘাত আর ভরবেগ কি একই জিনিস আমরা দেখেছি, কারণ বল ইন্টু সময় ইজ ইকুয়াল টু কী হয়ে যায় ভরবেগ হয়ে যায়। তাহলে ভরবেগেরও যা একক হবে সেটাও আমাদের এর সঙ্গে সেমই হবে আমাদের, অর্থাৎ ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এইটাও আমাদের কি হলো, এইটাও আমাদের কি ঘাতের একক, কারণ কি এইটা ইজ ইকুয়াল টু ঘাত, ঘাত মানেই ভরবেগ, তাই তো। আবার এটা কি গ্রাম সেমি পার সেকেন্ডও লিখতে পারি, যদি সিজিএস পদ্ধতিতে আমরা লিখি তাহলে এটা গ্রাম সেমি পার সেকেন্ড লিখতে পারি, তার মানে পরেরটাও আমাদের একক। তাহলে 4 নম্বর যেটা রয়েছে এটা আমাদের একক নয়, অর্থাৎ ঘাতের একক কোনটি নয়, জুল নয়। কিন্তু নিউটন সেকেন্ডও হলো আমাদের ঘাতের একক, কেজি মিটার পার সেকেন্ডও ঘাতের একক, গ্রাম সেমি পার সেকেন্ডও ঘাতের একক। একসাথে কিন্তু দেখো একটা প্রশ্নের মধ্যে তোমরা ঘাতের এককগুলোও জেনে গেলে, ঠিক আছে। এর পরের প্রশ্ন কী রয়েছে, কোনো একটি বস্তুর ভর যদি 5 কেজি হয় এবং বেগ যদি বস্তুটি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বস্তুটির ভরবেগ কত। তাহলে ভরবেগ ইজ ইকুয়াল টু কত, এইটা কত দেওয়া রয়েছে, ভর দেওয়া রয়েছে এম দেওয়া রয়েছে 5 কেজি, আর বেগ দেওয়া রয়েছে ভি 10 কেজি। তাহলে ভরবেগ ইজ ইকুয়াল টু কী হবে, এম ইন্টু ভি, অর্থাৎ কি 5 ইন্টু 10 ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে 50 আমাদের কেজি মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, আমাদের এ হয়ে যাবে। দেখো যা প্রশ্ন করাবো এইগুলোই আসবে এক্সামে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের দেখতে হবে, খুব ভালো করে দেখতে হবে যে আমরা কীভাবে করাচ্ছি, কীভাবে তোমরা করতে পারবে। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, কোনো একটি বস্তুর ভর যদি 10 কেজি হয় এবং বেগ যদি 100 সেমি পার সেকেন্ড হয়, তাহলে বস্তুটির ভরবেগ কত, কত কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কী করে করব, এবার দেখো অ্যাকচুয়ালি সবাই কি ভুল করবে এইখানে দেখো একটা, দেখো এইটা আমাদের কি এম দেওয়া রয়েছে, আর এইটা কি এসআই পদ্ধতিতে কেজি দেওয়া রয়েছে, আর এইটা সেমি পার সেকেন্ড রয়েছে। তাহলে 100 সেমি পার সেকেন্ড যেটা রয়েছে এটা মিটার পার সেকেন্ড করলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 1 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 100 সেমি পার সেকেন্ড মানে কি 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বেগটা কত হলো 1 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 10 ভর ইন্টু বেগ, তাই তো, 10 ইন্টু বেগ কত 1, তাহলে 10ই হয়ে গেল 10 মিটার কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে কোনটা হয়ে যাবে, এই অ্যান্সার হয়ে যাবে। এবারে ম্যাক্সিমাম সবাই কী করবে 10 গুণ 100 করে দেবে। আগে দেখো একক দুটো, একটা সিজিএসে দেওয়া রয়েছে, একটা এসআইতে দেওয়া রয়েছে, দুটোকে আমরা এসআইতে নিয়ে আসবো, যেহেতু এসআইতে বের করতে বলেছে, কেজি মিটার পার সেকেন্ডও বের করতে বলেছে। বুঝতে পারলে, একই এককে নিয়ে আসলাম আমরা, একই পদ্ধতি একই সিস্টেমে নিয়ে আসলাম, সিজিএস এসআইতে নিয়ে আসলাম আমরা সব, কারণ এসআইতে বের করতে বলেছে। আর এইটা কী ছিল, এইটা সিজিএসে দেওয়া ছিল 100 সেমি পার সেকেন্ড দেওয়া ছিল, আর এইটা এসআইতেই দেওয়া ছিল আমাদের। যদি এইটাও সিজিএসে দেওয়া থাকতো দুটোকে এসআইতে নিয়ে আসতাম, আর যদি দুটোই এসআইতে দেওয়া থাকতো ডাইরেক্ট গুণ করে দিতাম, আমার বের করতে হতো না আলাদা করে। এরপর দেওয়া হলো ঘাত কোন হলো কোন নিম্নলিখিত রাশি দুটির গুণফল, ঠিক আছে। নিম্নলিখিত কোন রাশি দুটির গুণফল ঘাত, আমরা কি জানি ঘাত ইজ ইকুয়াল টু আমরা কি দেখেছি, ঘাত ইজ ইকুয়াল টু আমরা জানি বল ইন্টু সময়। তাহলে বল ইন্টু সময় যেটা রয়েছে এদের গুণফলই হয়ে যাবে, অর্থাৎ বি আমাদের অ্যান্সার হয়ে যাবে।
তাহলে বুঝতে পেরেছো ফ্রেন্ডস কীভাবে করবে। দেখো আজকে আমরা কিছু প্রশ্ন তোমাদেরকে এমসিকিউ করিয়ে দিলাম, সঙ্গে বিষয়টা বুঝিয়ে দিলাম। এর পরের দিনও আমরা এইভাবে চলতে থাকবে, প্রত্যেকটা ক্লাস আরও এমসিকিউ করাবো, তোমাদের প্রচুর এমসিকিউ করিয়ে দেবো। যারা এমসিকিউ শুধু বলো তাদের ক্ষেত্রে দেখবে তোমাদের কত এমসিকিউ করিয়ে দিই। শুধু ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার কিন্তু প্রত্যেকে করে দেবে, লাইক এবং শেয়ার করে দেবে ফ্রেন্ডস। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা টার্গেট রাখছি 500 লাইকস, ঠিক আছে? 500 লাইকস তোমরা কিন্তু কমপ্লিট করবে, 500 লাইকস, ঠিক আছে? 500 লাইকস কমপ্লিট করবে তোমরা, এটা কিন্তু তোমাদেরকে আমরা টার্গেট দিচ্ছি। দেখি তোমরা কতটা আমাদের ক্লাস ভালোবাসো আর কতটা তোমরা আমাদের কথাগুলো রাখো, ঠিক আছে? যদি তোমরা এই লাইকগুলো কমপ্লিট করাতে পারো, ভিডিওগুলোকে শেয়ার করতে থাকো যাতে লাইকস কমপ্লিট হয়, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা ইন্টারেস্টেড আছো, আমরা আরও নতুন ভিডিও দিতে থাকবো। ক্লাস এইভাবে চলতে থাকবে, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক এবং শেয়ার প্রত্যেকে করে দাও। আর যারা জয়েন হতে চাও মেম্বারশিপে, জয়েন হতে পারোনি এখনও বা হওনি, যারা জয়েন হতে চাও তার নিচে জয়েন বাটন দেওয়া রয়েছে, সেখান থেকে মেম্বারশিপ নিয়ে নেবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।